হাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে WBPSCর আন্ডারে ফুড এসআই ওয়ান শট ভিডিও। এই ভিডিওটাতে তোমাদের আপকামিং যে ফুড এসআই এক্সামটা আছে সেই এক্সামে ইতিহাসের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার জন্য একটা জিস্ট পর্যায়ের নলেজ, যেখানে তোমরা এই ক্লাসটা করে তোমাদের ইতিহাসের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে তোমরা ফেস করতে পারবে এবং সেই প্রশ্নগুলোকে ফেস করে সঠিক অ্যান্সার নিতে পারবে। আমরা WBPSCর আন্ডারে যদি ফুড এসআই এক্সামটাকে দেখি তাহলে দেখব যে এটা ইতিহাসের এনসেন্ট থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত রয়েছে। এই এনসেন্ট থেকে মডার্ন পিরিয়ডের মধ্যে এনসিয়েন্ট পার্টটা, বিশেষ করে IH এবং মিডিয়েবল পিরিয়ডটা থেকে কোশ্চেনের সংখ্যা বেশি। এর মানে এই নয় যে ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্ন আসে না, সেখান থেকেও প্রশ্ন আসে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 7টা 8টা 9টা 10টা বা 11-12 পর্যন্ত পরীক্ষায় এই সাবজেক্ট থেকে প্রশ্ন এসছে ফুড এসআইয়ে। তাই ফুড এসআই পরীক্ষায় ইতিহাসের প্রশ্নগুলোকে সঠিক করার জন্যে আজকে আমরা এই ওয়ান শট ভিডিওটা দেখব। তো এই ওয়ান শট ভিডিওতে আমরা আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটাতে লেকচার নাম্বার 1 এবং এক্সাম ওরিয়েন্টেশন ফুড এসআই এক্সাম। এক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখে নেব যে আমরা আজকে যে টপিকসটা কভার করব সেই টপিকসটা হচ্ছে প্রাচীন ভারত। প্রাচীন ভারত বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের দুটো সিভিলাইজেশন আছে। একটা সিভিলাইজেশন হচ্ছে বলতে পারো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং দ্বিতীয়টা আরিয়ান সিভিলাইজেশন। এই আরিয়ান সিভিলাইজেশনের পর আর্যরা যে ডেভেলপ করবে ভারতবর্ষে এবং আরিয়ানাইজেশনের সঙ্গে সঙ্গে যে ভারতবর্ষের ডায়নাস্টিগুলো হবে সেই ডায়নাস্টিগুলোকেও একবার দেখে নেব। তার পাশাপাশি মিডিয়েবল পিরিয়ডে সুলতানি এবং মুঘল পিরিয়ড পর্যন্ত দেখব। তারপরে আমরা দেখব আধুনিক ভারত। তাই আমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা প্রাচীন ভারত থেকে আধুনিক ভারত পর্যন্ত আমরা আজকে দেখব। এটা হচ্ছে ফ্রম এনসেন্ট ইন্ডিয়া টু মডার্ন ইন্ডিয়া, এটাই আমাদের আজকে টপিকস। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভারতের ইতিহাস। মোটামুটি সিন্ধু সভ্যতাকে যদি তোমরা ইন্ডিকেট করো তাহলে এই সিন্ধু সভ্যতা অ্যাভারেজ 3000 থেকে 1750 পর্যন্ত টাইম পিরিয়ডটাকে নিতে পারো। তো সিন্ধু সভ্যতার আগে যদি বলো যে কোনো সভ্যতা আছে, হ্যাঁ আছে। সিন্ধু সভ্যতা যদি প্রথম নাগরিক সভ্যতা হয় তাহলে সভ্যতা সিন্ধু সভ্যতার আগেই গড়ে উঠেছিল, যেটা তোমরা জানো 9-10-এ পড়েছো, মেহেরগড় সিভিলাইজেশন। এই মেহেরগড় সিভিলাইজেশনটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম সভ্যতা। তারপরে ভারতবর্ষে গড়ে উঠবে সিন্ধু নদীর তীরে সিন্ধু উপত্যকায় সিন্ধু সভ্যতা। তাই আমরা এই সভ্যতার সম্পর্কে একটু খেয়াল রাখব। তাহলে প্রথম যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই সিন্ধু সভ্যতাই হচ্ছে প্রাচীন বিশ্বের ভৌগোলিক এলাকার ভিত্তিতে বৃহত্তম সভ্যতা। দ্বিতীয়ত এটা হচ্ছে নাগর সভ্যতা, যেটা চ্যালকোলিথিক বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এই সভ্যতাটা যখন বিকাশ লাভ করছে, ম্যাচিওর ফেজ যাচ্ছে, তখন চ্যালকোলিথিক। এর ওপরে যেটা আছে সেটা হচ্ছে নিওলিথিক, আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে ব্রোঞ্জ এজ। এই যে সভ্যতাটা তিনটে পার্ট আমরা দেখব। এর আগে প্রি যদি বলো, চ্যালকোলিথিকের প্রি যদি বলো তাহলে সেটা হচ্ছে নিওলিথিক এজ। এইখানেই আমরা দেখতে পাবো মেহেরগড় সভ্যতা। তারপরে আমরা দেখব চ্যালকোলিথিক, যেটা ম্যাচিওর ফেজ হরপ্পা মহেঞ্জোদারো এখানে তৈরি হচ্ছে এবং এই সভ্যতাটা ব্রোঞ্জ এজের কাছে এসে এন্ড হচ্ছে। তার মানে এই সভ্যতায় আমরা মেটাল হিসেবে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে কপার, এবং কপারের সঙ্গে সঙ্গে সোনার উপর ব্যবহারও থাকবে। এবং ব্রোঞ্জ যেহেতু এখানে একটা যৌগ হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই জন্যে প্রথম অ্যালয় হিসেবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে ব্রোঞ্জ।
এই সভ্যতাটাকে প্রথম যিনি শনাক্ত করছেন তার নাম হচ্ছে চার্লস ম্যাসন। চার্লস ম্যাসন এই সভ্যতাটাকে প্রথম আইডেন্টিফাই করছে এবং এই আইডেন্টিফাই করার মধ্যে দিয়ে আমরা এই সভ্যতার বিকাশ পরবর্তীকালে দেখতে পাবো। তাহলে আমাদের যদি প্রশ্ন করে প্রথম শনাক্ত কে করেছিল, এই শনাক্তকরণটাকেই ইংরেজিতে বলে আইডেন্টিফাই। এই আইডেন্টিফিকেশানটা প্রথম আনছে, যদিও তিনি বলে যেতে পারেননি যে এটা কোন ধরনের সভ্যতা, এই ডিটেলসটা তিনি বলতে পারেননি, কিন্তু তিনি আইডেন্টিফাই করেছিলেন বা শনাক্ত করেছিলেন এখানে কিছু না কিছু প্রাচীন যুগের কিছু নিদর্শন আছে। সেই জন্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা অ্যাব্রিভিয়েশনে আইভিসি বলি। এই আইভিসির প্রথম আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ কে করেছে, সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা নেব চার্লস ম্যাসন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই সভ্যতার প্রথম খনন কার্য মানে এক্সক্যাভেশন করেন যিনি, তিনি হচ্ছেন আলেকজান্ডার ক্যানিংহাম। এই আলেকজান্ডার ক্যানিংহামকেই আমরা ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলি। তিনি প্রথম আইভিসিটার এক্সক্যাভেশন বা খনন কার্য করেন। ইনিও এটা সম্পর্কে ডিটেলস কিছু বলতে পারেননি, তো সেই কারণে আইডেন্টিফিকেশন এবং এক্সক্যাভেশন দুটোই যদি একসঙ্গে হয় তাহলে আমরা অ্যান্সারটা নেব আলেকজান্ডার ক্যানিংহাম। মানে খনন কার্য এবং শনাক্তকরণ সেই দুটো যদি একসঙ্গে হয় তাহলে আমরা নেব আলেকজান্ডার ক্যানিংহাম। ইন্দাস ভ্যালির আইডেন্টিফিকেশান এবং এক্সক্যাভেশন দুটোই যদি কেউ করে থাকে তাহলে তিনি হচ্ছেন আলেকজান্ডার ক্যানিংহাম। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রথম আবিষ্কার। মানে এবারে এটা বলা হলো যে এই সভ্যতাটা আর অন্য কোনো সভ্যতার সঙ্গে যুক্ত নয়, বৌদ্ধ, জৈন বা আর্যদের সঙ্গে যুক্ত নয়, সেপারেট একটা সভ্যতা, যে সভ্যতাটা আর্যদের আগে ভারতে তৈরি হয়েছিল। সেই জায়গাটায় যখন আসছি তখন এটা ডিসকভার হচ্ছে। তাহলে প্রথম ডিসকভার যে সালে হচ্ছে সেটা হচ্ছে 1921 সালে, এবং দয়ারাম সাহানি প্রথম আবিষ্কার করেন যে জায়গাটা সেটা হচ্ছে হরপ্পা। তাহলে আমরা এখানে মনে রাখবো H=D, মানে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি। এই দয়ারাম সাহানিকেই আমরা বলবো প্রথম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ডিসকভার করছেন। এবারে খেয়াল রাখতে হয় যেটা সেটা হচ্ছে এই যে ডিসকভার করছে এটা কে, আলেকজান্ডার ক্যানিংহামের প্রতিষ্ঠিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো তৎকালীন যিনি প্রধান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তিনি হলেন স্যার জন মার্শাল। তিনিও এই সভ্যতার আবিষ্কারের সঙ্গে যুক্ত, এবং এই সভ্যতার একটা ভাস্ট এরিয়া ভারতবর্ষে রয়েছে। এটা শুধু বর্তমানে 3টে দেশের মধ্যে রয়েছে। একটা হচ্ছে আফগানিস্তান, যেখানে আমরা সব থেকে কম পাবো, আর দ্বিতীয়টা হচ্ছে পাকিস্তান। মেজর সাইটগুলো মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মেজর সিটি যেটা হরপ্পা এবং মহেঞ্জোদারো, সেই দুটো কিন্তু পাকিস্তানে, এবং তারপরে রয়েছে ভারতবর্ষে যেটা পাবো সেটা হচ্ছে সব থেকে বেশি প্লেস আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, সেটা আমরা পাবো ভারতে। তার মানে 3টে দেশের মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যুক্ত। একটা হচ্ছে আফগানিস্তান, দ্বিতীয়টা পাকিস্তান, তৃতীয়টা ভারত। এক্ষেত্রে যেটা আমরা খেয়াল রাখবো, এই সভ্যতাটা পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে, পশ্চিম দিক থেকে পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। পূর্ব ভারতে যে জায়গাটা আমরা দেখি, বিশেষ করে বাংলা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, এই জায়গাগুলোতে কখনোই থাকবে না, কারণ ইস্টার্ন মোস্ট পয়েন্ট আমরা যেখানে পাবো সেটা হচ্ছে আলমগীরপুরের পরে ইন্দাস ভ্যালির কোনো সাইট আমরা পাবো না। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃহত্তম যদি বলে সমসাময়িকদের মধ্যে, তাহলে সেটা হচ্ছে মহেঞ্জোদারো। আর বর্তমানে যদি বলে সবথেকে বৃহত্তম সাইট কোনটা, তাহলে সেটা হবে রাখিগিরি। এটা তোমাকে কিন্তু খুব ভালো করে কেয়ার করে অ্যান্সারটা দিতে হবে, কারণ পিএসসি কোনো সময় মহেঞ্জোদারো নেয়, কোনো সময় রাখিগিরি নেয়। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে যদি রাখিগিরি অপশানে থাকে, অ্যাট প্রেজেন্ট ডিসকভার ল্যান্ড সাইটের ওপরে ডিপেন্ড করে অ্যান্সারটা নিচ্ছে, সেক্ষেত্রে রাখিগিরিটা নেবে। রাখিগিরি যদি না থাকে
তখন ধোলাভিরাটা নেবে। তাই বড় প্লেসের সঙ্গে সঙ্গে ছোট প্লেসও খুব ইম্পর্টেন্ট। এই সবচেয়ে ছোট যে সাইটটা আমরা পাবো বা স্থানটা পাবো সেটা হচ্ছে আলাদিন ও পাকিস্তানে অবস্থিত, এবং ভারতের রেসপেক্টে এটা হয়ে যাবে কুন্টাসি। এই জায়গাগুলো তোমাকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম সাইট ডেফিনেটলি রাখিগিরি। অল ওভারে যদি রাখিগিরি সব থেকে বৃহত্তম হয় তাহলে ভারতেও বৃহত্তম হবে। এবারে রাখিগিরি যদি না থাকে তখন তোমরা নেবে ধোলাভিরা। কেন ধোলাভিরা নেবে? কারণ এটা হচ্ছে সেকেন্ড অপশন। এইটা ডিপেন্ড করবে এক্সক্যাভেটেড এরিয়া বা খনন কার্যের রেসপেক্টে সব থেকে বড় স্থান হচ্ছে ধোলাভিরা। এই পয়েন্টগুলো যদি তুমি খেয়াল রাখো, এখান থেকে যা প্রশ্ন দেবে তুমি উত্তর করতে পারবে। নেক্সট আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে ভারতের সবথেকে প্রাচীন কৃষিক্ষেত্র হচ্ছে মেহেরগড়। এই মেহেরগড়টাকেই আমরা বলছি ভারতবর্ষের সবথেকে প্রাচীন সভ্যতা, যে সভ্যতাটা কৃষিভিত্তিক সভ্যতা, এবং এটা গড়ে উঠছে নিওলিথিকে এবং এই সভ্যতাটার যে নদীর তীরে সেই নদীটাকে আমরা বলছি বোলান নদী, বোলান রিভার। এই বোলান নদীর তীরে ভারতবর্ষে মেহেরগড় সভ্যতাটা গড়ে উঠছে। তাই এখানেই ভারতবর্ষের সবথেকে প্রাচীন কৃষিক্ষেত্র তুমি পাবে, এবং এখান থেকেই আমরা ধান চাষ দেখতে পাবো। অ্যাকচুয়ালি প্রথম মিলেট জাতীয় শস্য চাষ হবে, বার্লি, তারপরে হুইট, তারপরে রাইস আসবে, কিন্তু প্রথম যে কৃষিক্ষেত্র সেখান থেকেই আমরা রাইস কাল্টিভেশন পাবো। নেক্সট দেখব সিন্ধু সভ্যতার কৃষিক্ষেত্র। মেহেরগড় যেহেতু চ্যালকোলিথিক এজের আগে, সেই জন্যে সিন্ধু সভ্যতাটাকে যদি আমরা চ্যালকোলিথিক এজ দেখি তাহলে সিন্ধু সভ্যতার কৃষিক্ষেত্র হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কালীবাঙ্গান। এবারে কালীবাঙ্গানটা রাজস্থানে অবস্থিত, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এই কালীবাঙ্গানে আমরা কৃষিক্ষেত্র দেখতে পাবো ভারতবর্ষে। এর সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যেটা ধান চাষের জন্য বিখ্যাত সেটাই হচ্ছে পোর্ট সিটি লোথাল, এটাও খেয়াল রাখতে হবে। সিন্ধু সভ্যতার বন্দর শহর লোথাল, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে, এবং এই বন্দর শহরটা মানুষের দ্বারা নির্মাণ করা, সেই জন্যে এই লোথালটা হয়ে যাবে ম্যানমেড আর্টিফিশিয়াল বন্দর। নেক্সট আমরা যেটা দেখব ব্রোঞ্জের স্ট্যাচু যদি আমরা বলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোথায় পাওয়া গেছে তাহলে আমরা অ্যান্সার নেব মহেঞ্জোদারো। এই পয়েন্টগুলো থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের খুব কেয়ারফুলি অ্যান্সার দিতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই জায়গাটায় যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পর আর্যরা ইন জেনারেল 2000 বিসি থেকে 1500 বিসির মধ্যে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতের দিকে আসে। তাই এক্ষেত্রে আমরা সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া, যেটাকে আমরা এশিয়া মাইনর বলি, সেই জায়গাটাকেই আর্যদের আদি বাসস্থান হিসেবে নেব। এক্ষেত্রে ভারতে পার্মানেন্ট সেটেলমেন্ট করছে আর্যরা যে সময়টা, সেটা হচ্ছে 1500 বিসি, অর্থাৎ 2000 থেকে 1500 বিসির মধ্যে ওরা মাইগ্রেট করছে। মাইগ্রেট করে ভারতে পার্মানেন্ট সেটেলমেন্টটা করছে 1500 বিসিতে। এই 1500 বিসি থেকে 1000 বিসিটাকেই আমরা আর্লি বৈদিক পিরিয়ড বা ঋগ বৈদিক পিরিয়ড বলি, এবং 1500 বিসির পিরিয়ডটাকেই আমরা বেদ ডেভেলপ করেছে বলেও মনে করি। তাই বেদের টাইম কোনটা, কোন সময় বেদ ডেভেলপ করেছে, এবং আর্যদের পার্মানেন্ট সেটেলমেন্ট, আর্লি বৈদিক পিরিয়ড সব 1500 থেকে 1000 বিসির মধ্যে হবে। এরপরে 1000 থেকে 600 বিসি এই পিরিয়ডটাকে আমরা পরবর্তী বৈদিক যুগ বলি। এই পরবর্তী বৈদিক যুগ এবং আদি বৈদিক যুগের মধ্যে যদি পার্থক্য বলো, হ্যাঁ পার্থক্য আছে। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে যে মেয়েদের যে পাওয়ার, উইমেন্স এম্পাওয়ারমেন্টটা আর্লি বৈদিক পিরিয়ডে যতটা থাকবে, ল্যাটার বৈদিক পিরিয়ডে সেই উইমেন্স এম্পাওয়ারমেন্টটা অনেকটা কমে যাবে, সেটাও তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তাই এই জায়গাটা, টাইম লাইনটা তোমাদের একটু জানা দরকার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আর্যদের সবথেকে প্রাচীন গ্রন্থ যদি বলো তাহলে সেটা হচ্ছে ঋগ্বেদ।
বেদের মধ্যে ঋগ্বেদ হচ্ছে প্রাচীন, আর পৃথিবীর সব থেকে প্রাচীন গ্রন্থের নাম কি সেটাও আমাদের অ্যান্সার হয় বেদ, এবং বেদের মধ্যে সব থেকে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ যদি প্রাচীন হয় তাহলে এখানে আমরা পাবো স্তোত্র। এই স্তোত্র রয়েছে 1028টা, এবং এই 1028টা 10টা মণ্ডলে বিভক্ত রয়েছে। তাহলে ঋগ্বেদে আমরা অনেক কিছু ইনফরমেশন পাই, 10 রাজার যুদ্ধ, গায়ত্রী মন্ত্র, এবং ভারতবর্ষে কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেম মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অরিজিন অফ ইউনিভার্স মানে বিশ্ব সৃষ্টির রহস্য, এই জিনিসগুলো কিন্তু আমরা ঋগ্বেদ থেকে পাই। এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে এখানে যেভাবে আছে সেটাই ক্রনোলজিক্যাল অর্ডার। ঋগ্বেদের পর যজুর্বেদ, যজুর্বেদের পর সামবেদ, সামবেদের পর অথর্ববেদ। সিম্পল কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ওল্ডেস্ট বেদ যদি ঋগ্বেদ হয় তাহলে মডার্ন বেদটা হয়ে যাবে অথর্ববেদ। ইন জেনারেল ঋক, সাম, যজু এই তিনটে বেদকে একসঙ্গে ত্রয়ী বেদ বলে। অথর্ববেদে যেহেতু অনার্যদের সংমিশ্রণ হয়েছে আর্যদের সঙ্গে, সেই জন্য অথর্ববেদকে অনার্য বেদ বলা হয়। এবারে এই যে বেদ, প্রত্যেকটা বেদের আবার 4টে করে পার্ট আছে প্রত্যেকটা বেদের। একটা হচ্ছে ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। এখান থেকে মনে রাখতে হয় বেদটা প্রথমে আমরা শুনেছি সেই জন্য শ্রুতি, মনে রেখেছি বলে স্মৃতি। এবারে স্মৃতি লিটারেচার বেসিক্যালি পরবর্তীকালে আমাদের আইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আইন বলতে মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, ওগুলোকে শ্রুতি বলি না। তার মানে শ্রুতি লিটারেচার সবসময় বেদকে ইন্ডিকেট করবে। এই যে বেদকে ইন্ডিকেট করছে, এই বেদ ইন্ডিকেট করার ফলে আমাদের খেয়াল রাখতে হবে শ্রুতি লিটারেচারের মধ্যে ঋক, সাম, যজু, অথর্ব সবকটার সঙ্গে ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদও অন্তর্ভুক্ত হবে। এছাড়া কোনো বই হবে না, এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ তোমাদের এখান থেকে প্রশ্ন করে কোনটা শ্রুতি লিটারেচারের সঙ্গে যুক্ত, কোনটা নয়। সেই কারণে এই বিষয়গুলো তোমাকে একটু ভালো করে দেখে নিতে হবে। এক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে যে বেদের মধ্যে সবথেকে প্রাচীন যদি ঋগ্বেদ হয় তাহলে সবথেকে আধুনিক হচ্ছে অথর্ববেদ। সামবেদে যেহেতু স্তোত্র রয়েছে সেই জন্য এখান থেকে অরিজিন অফ মিউজিক, গান তৈরি হয়েছে। এবারে প্রত্যেকটা বেদের মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেটা যজুর্বেদ, সেটা সবসময় মনে রাখতে হবে এই বেদটা দুটো ভাগে ভাগ, কৃষ্ণা এবং শুক্লা, যেটাকে আমরা ব্ল্যাক এবং হোয়াইট বলি। এর কিছু পোর্শন গদ্যে এবং কিছু পোর্শন পদ্যে লেখা। তাই কোন বেদ দুটো ভাগে বিভক্ত সেটা যদি প্রশ্ন করে তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে যজুর্বেদ। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই জায়গাটা। আমরা বেদের পরে বেদাঙ্গ ডেভেলপড হবে। বেদাঙ্গ হচ্ছে বেদকে পড়তে, বুঝতে, জানতে। তারপরে বেদকে পড়তে, বুঝতে, জানার পরে বেদ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে আরেকটা জিনিস পাবো। সেটা কি? সেটা হচ্ছে ফিলোসফি বা দর্শন। ইন্ডিয়ান ফিলোসফির যদি বলো, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফিলোসফির 6টা বই রয়েছে। প্রত্যেকটা বইয়ের রাইটার তোমাকে খেয়াল রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সাংখ্য। এটা হচ্ছে ওল্ডেস্ট ইন্ডিয়ান ফিলোসফিক্যাল টেক্সট, যেটা রাইটার হচ্ছে কপিল। যোগ হচ্ছে মডার্ন ফিলোসফিক্যাল টেক্সট, এর রাইটার পতঞ্জলি। এরপরে বৈষয়িকের রাইটার কনাদ, ন্যায় গৌতম, পূর্ব মীমাংসা যামিনী, উত্তর মীমাংসা ব্যাস বা বদ্রায়ণ। এই 6টা ফিলোসফিক্যাল টেক্সট ডেভেলপড হবে। এর মধ্যে এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ওল্ডেস্ট ফিলোসফিক্যাল স্কুল যদি সাংখ্য হয় তাহলে মডার্ন ফিলোসফিক্যাল স্কুল হচ্ছে যোগা। এটা তোমাকে অবশ্যই কেয়ার করতে হবে। এর পাশাপাশি আমাদের অনেকগুলো বই ডেভেলপড হবে। রামায়ণ, মহাভারত, পুরাণ। রামায়ণ হচ্ছে আদি গ্রন্থ। আদি গ্রন্থ মানে যদি রামায়ণ মহাভারতকে এপিক স্টোরি বলি তাহলে সবথেকে প্রাচীন এপিক স্টোরি কোনটা? রামায়ণ। আর মহাভারত অনেক পরে, কিন্তু মহাভারত পরে হলেও এখানে 1 লক্ষ শ্লোক আছে বলে মহাভারতকে শত সহস্র সংহিতা বলা হয়। এবারে মহাভারত এবং রামায়ণ দুটোই বাংলায় অনুবাদ হবে, তো অনেক পরে অনুবাদ হবে। কিন্তু রামায়ণটাকে বাংলায় অনুবাদ করেছে কৃত্তিবাস ওঝা, এবং মহাভারতটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে যিনি করেছেন প্রথম, তার নাম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। এই বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব উপযোগী, তাই এই জায়গাগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মহাজনপদ। মহাজনপদ হচ্ছে ভারতবর্ষে দুটো সিভিলাইজেশন ডেভেলপ করে যাওয়ার পর ভারতবর্ষে স্টেট সিস্টেম গড়ে উঠবে, রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। তাহলে বিশ্বের প্রাচীন রাষ্ট্রে যে সূত্রপাত হয়েছিল সেই সময় ভারতবর্ষেও হয়েছিল। এই ভারতবর্ষে মহাজনপদটা যারা গঠন করছে তারা হচ্ছে আর্যরা। ইন জেনারেল আমরা দুটো বই থেকে এই 16টা মহাজনপদের নাম পাবো। একটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, দ্বিতীয় গ্রন্থটা হচ্ছে জৈন গ্রন্থ ভগবতী সূত্র। এই দুটো বই থেকে আমরা 16 মহাজনপদের নাম পাবো। 16টা মহাজনপদের নাম যেটা থেকে পাবো তাতে আমরা কনক্লুশন এটা নেব যে এখানে 16টার বেশিই ছিল, কম ছিল কখনো বলতে পারবো না, কিন্তু দুটো বইতে যে 16টা স্টেটের নাম রয়েছে সেই 16টা স্টেটের নাম থাকার জন্যেই আমরা এই পিরিয়ডটাকে ষোড়শ মহাজনপদ বলি। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে সেকেন্ড আরবানাইজেশন বা ষোড়শ মহাজনপদ যারা গঠন করছে তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে আর্যদের ঘোড়া এবং লোহার ব্যবহার। এই ঘোড়া এবং লোহার ব্যবহার করার ফলে সেকেন্ড আরবানাইজেশন গড়ে উঠছে, এবং যেখানেই আরবানাইজেশন গড়ে উঠবে এগ্রিকালচার সারপ্লাস হবে। তার মানে এর আগে আইভিসিতে হয়েছে। আইভিসির প্রধান নদীটা যদি বলো সিন্ধু নদী, তাহলে সিন্ধু নদীর তীরে প্রথম আরবানাইজেশন হচ্ছে এবং সেখানে প্রধান মেটাল হিসেবে কপার আসছে। পরবর্তীকালে আর্যরা যখন ষোড়শ মহাজনপদের মাধ্যমে সেকেন্ড আরবানাইজেশন করছে, এখানে গঙ্গা নদীটা হচ্ছে প্রধান নদী, এবং আর্যদের প্রধান যে রেসপেক্টেড রিভার সেই রিভারটার নাম হচ্ছে সরস্বতী। এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। গঙ্গা নদীর তীরে যেহেতু হচ্ছে সেই জন্যে এখানে লোহার ব্যবহারও হচ্ছে। এর ফলে লোহার ব্যবহারের ফলে এগ্রিকালচার সারপ্লাস বা বর্ধিত কৃষি উৎপাদন হবে, এবং এই বর্ধিত কৃষি উৎপাদন যখন হবে তখনই জীবিকা ভিত্তিক আমরা প্রফেশন পাবো। সেই কারণে এই পিরিয়ডটা মানে ষোড়শ মহাজনপদের পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। এটা 600 বিসিতে বা 6 সেঞ্চুরি বিসিতে এটা ডেভেলপড হবে, অর্থাৎ আর্যদের ল্যাটার বৈদিক পিরিয়ড যেখানে এন্ড হচ্ছে সেই জায়গাটা থেকে স্টেট সিস্টেম গড়ে উঠছে। স্টেট সিস্টেম গড়ে ওঠার ফলেই আমরা 16টা মহাজনপদের নামও এখানে পাচ্ছি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই 16টা মহাজনপদ। এই 16টা মহাজনপদকে মনে রাখার জন্য তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এ অ্যালফাবেট দিয়ে 3টে আছে, অবন্তী, অঙ্গ, অসমক। বি অ্যালফাবেট দিয়ে 2টো আছে, ব্রিজি এবং বৎস। কে অ্যালফাবেট দিয়ে 4টে আছে, কাশী, কোশল, কুরু, কম্বোজ। এরপরে আছে যেটা এম অ্যালফাবেট দিয়ে 3টে আছে, মৎস্য, মল্ল, মগধ। এরপরে আছে সিজিএসপি মানে চেদি, গান্ধার, সুরসেন, পাঞ্চাল। 16টা স্টেট তুমি অটোমেটিক্যালি মনে রাখতে পারবে। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ হচ্ছে অসমক। এবারে শ্রেষ্ঠ মহাজনপদ হচ্ছে শ্রেষ্ঠ মহাজনপদ হচ্ছে মগধ। মগধ হচ্ছে শ্রেষ্ঠ মহাজনপদ। এবারে এই শ্রেষ্ঠ মহাজনপদে আমরা কি দেখতে পাবো? এরা প্রথম যে রাজ্যটা দখল করবে সেটা হচ্ছে অঙ্গ, এবং লাস্ট যে রাজ্যটা দখল করবে সেটা হচ্ছে অবন্তী। তার মানে ষোড়শ মহাজনপদে ভারতবর্ষে সাম্রাজ্যবাদী নীতিটা স্টার্ট হবে, মগধিয়ান ইম্পিরিয়ালিজম স্টার্ট হবে। এই মগধিয়ান ইম্পিরিয়ালিজমটা স্টার্ট হবে হর্ষঙ্ক ডায়নাস্টির প্রতিষ্ঠাতা বিম্বিসারের হাত ধরে, এবং শিশুনাগ ডায়নাস্টি লাস্ট পর্যন্ত অবন্তী রাজ্যটা দখল করবে। এই দুটো তোমাকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে তোমাকে যেটা আরও খেয়াল রাখতে হবে, ভারতের বাইরে অ্যাট প্রেজেন্ট পাকিস্তানে অবস্থিত যে মহাজনপদ রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে গান্ধার আর দ্বিতীয়টা হচ্ছে কম্বোজ। এই কম্বোজ এবং গান্ধার ভারতের বাইরে অবস্থিত। এছাড়াও আমাদের যেটা খেয়াল রাখতে হবে, ব্রিজি এবং মল্ল এই দুটো হচ্ছে রিপাবলিকান স্টেট। ব্রিজি এবং মল্ল এই দুটো রিপাবলিকান স্টেট। এর মধ্যে মল্ল রিপাবলিকান স্টেটের যে দুটো ক্যাপিটাল, একটা যদি কুশীনগর বলো তাহলে সেটা হচ্ছে ডেথ প্লেস অফ গৌতম বুদ্ধ, এবং পাবাপুরী যদি বলো তাহলে সেটা হচ্ছে ডেথ প্লেস অফ মহাবীর।
এইটাও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর তার মানে 16 মহাজন পদও যে পিরিয়ডে গড়ে উঠছে সেটাও 600 বিসি। আর এই 600 বিসি থেকেই আমরা দেখতে পাবো মগধিয়ান ইম্পিরিয়ালিজম। তার মানে 6 সেঞ্চুরি বিসিতে ভারতের ইতিহাসে 3টে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। একটা হচ্ছে সেকেন্ড আরবানাইজেশন, লোহা এবং ঘোড়ার ব্যবহারের ফলে এগ্রিকালচার সারপ্লাস। 2 নম্বর হচ্ছে এখানে 16টা স্টেট গড়ে উঠবে, 16 মহাজন পদ হবে। 3 নম্বর হচ্ছে এখানে বৌদ্ধিজম এবং জৈনিজম দুটো প্রতিবাদী ধর্ম ভারতবর্ষে স্প্রেড করবে। হিন্দু ধর্মে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে এই জায়গাটায় বৌদ্ধিজম এবং জৈনিজমও গড়ে উঠবে। তাহলে এই প্লেসগুলোর মধ্যে তোমাকে যেটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই খেয়াল রাখবে। যে জায়গাগুলো বললাম, অসমক দক্ষিণ ভারতে, ব্রিজি এবং মল্ল রিপাবলিকান স্টেট, শ্রেষ্ঠ মহাজন পদ মগধ, প্রথম যে রাজ্যটা দখল করবে অঙ্গ, লাস্ট করবে অবন্তী। এবং এখানে ভারতের বাইরে যদি বলে কোনটা, তাহলে সেটা হচ্ছে গান্ধার এবং কম্বোজ, এটা হচ্ছে ভারতের বাইরে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মৌর্য বংশ। ষোড়শ মহাজন পদের পর ক্রনোলজিক্যাল ডেভেলপ করে ভারতবর্ষে ইম্পিরিয়ালিজম স্টার্ট হয়ে যাবে। সেখানে প্রথম যে ডায়নাস্টিটা আসবে সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, এই 3টে রাজবংশের ডেভেলপমেন্টের পর আমরা যে রাজবংশটা পাব সেটা হচ্ছে মৌর্য। এই মৌর্য বংশটাই ভারতবর্ষের উত্তর এবং দক্ষিণ দুটো জায়গাটা দখল করে নিয়ে ভারতে একটা রাজনৈতিক ঐক্যের মধ্যে নিয়ে আসবে। সেই কারণে এই ডায়নাস্টিটা খুব গুরুত্বপূর্ণ। এই ডায়নাস্টির ফাউন্ডার যদি বলো চন্দ্রগুপ্ত মৌর্য, এনার পিরিয়ডেই আমরা দেখতে পাবো যে ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সাহায্যে মগধ দখল করবে। এবং মগধ দখল করার পর সেখানে তিনি একটা ওয়েল এস্টাবলিশড অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ভারতে মৌর্য ডায়নাস্টির প্রতিষ্ঠা করবে। এবং এই ডায়নাস্টির রেস পরবর্তী তার সাকসেসর যারা রয়েছে, যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের সাকসেসর হচ্ছে বিন্দুসার, এর পরে হচ্ছে অশোক, এই 3 জনা এটাকে ওয়েল এক্সপ্যান্ড করবে। নেক্সট যেটা তোমাকে খেয়াল রাখতে হবে, যেমন ধরো বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য ইনি এন্ড অফ দ্য লাইফে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। বিন্দুসার আজীবক ধর্মের প্রতি ইন্টারেস্টেড ছিলেন। অশোক প্রথম জীবনে শৈব ছিলেন, পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। উপগুপ্তর কাছে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে অশোকের সাকসেসর হিসেবে যে বসছে সে হচ্ছে দশরথ। অশোকের পরে যিনি সিংহাসনে বসছেন তিনি হচ্ছেন দশরথ। এবারে এই দশরথের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডায়নাস্টির লাস্ট রুলার, যার নাম হচ্ছে বৃহদ্রথ। দশরথের পরে এই ডায়নাস্টির লাস্ট রুলার হচ্ছে বৃহদ্রথ। এবারে প্রশ্ন হচ্ছে অশোকের সময় আমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। অশোক এই জায়গাটায় রুল করছে, মগধ এই জায়গাটায়। তার মানে অশোক দক্ষিণ ভারতে বৌদ্ধ ধর্মটাকে স্প্রেড করে প্রথম রুলার হিসেবে শ্রীলঙ্কায় পাঠাবে। শ্রীলঙ্কায় যাকে পাঠাবে সেটা হচ্ছে মহেন্দ্র এবং সঙ্ঘমিত্রা। আর কুণাল থাকবে দক্ষিণ ভারতে, বৌদ্ধ ধর্মটাকে স্প্রেড করবে। তার মানে অশোকের কোন ছেলে দক্ষিণ ভারতে বৌদ্ধ ধর্মটা স্প্রেড করেছিল সেটা হবে কুণাল। শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম যেটা স্প্রেড করছে সেটা মহেন্দ্র এবং সঙ্ঘমিত্রা। ভারতের বাইরে প্রথম যে বৌদ্ধ ধর্মটা যার সময় স্প্রেড করছে সেটাও কিন্তু অশোক। এই জায়গাগুলো তোমাকে প্রশ্ন করে এবং এই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। অশোকের ছেলে হিসেবে আমরা দশরথ, মহেন্দ্র এবং কুণালের নাম যেগুলো পাই সেগুলো কী জন্যে বিখ্যাত এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ কুণাল দক্ষিণ ভারতে বৌদ্ধ ধর্মটাকে স্প্রেড করছে, মহেন্দ্র শ্রীলঙ্কায়, সঙ্ঘমিত্রাও হচ্ছে অশোকের মেয়ে। এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে এই ডায়নাস্টির ফাউন্ডার যদি চন্দ্রগুপ্ত মৌর্য হয়, গ্রেটেস্ট রুলার ডেফিনেটলি অশোক এবং লাস্ট রুলার হচ্ছে বৃহদ্রথ।
এই তিনটে পয়েন্ট, এবং মৌর্যরা বেসিক্যালি রুল করেছে পাটলিপুত্র থেকে। এই পাটলিপুত্র বা পাটনা বা গয়া ডিস্ট্রিক্টটা একসঙ্গে মগধ বলা হতো, পাটনা গয়া ডিস্ট্রিক্টটাকে একসঙ্গে মগধ বলা হতো। পরবর্তীকালে পাটলিপুত্রটাই হয়ে যাবে প্রধান জায়গা। আর এই পাটলিপুত্র শহরটার প্রতিষ্ঠাতা হচ্ছে উদয়ন বা উদয়ভদ্র। হর্ষঙ্ক ডায়নাস্টির পিরিয়ডেই আমরা দেখতে পাবো যে পাটলিপুত্র শহরটা প্রতিষ্ঠা হয়ে গেছিল। হর্ষঙ্ক ডায়নাস্টির পর আমরা দেখব যে হর্ষঙ্কর পরে শিশুনাগ, শিশুনাগের পরে নন্দ, নন্দের পরে মৌর্য, মৌর্যদের পরে শুঙ্গ এবং কাম্ব। এই 5টা ডায়নাস্টি মগধে রুল করেছিল। এই পয়েন্টটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং মগধের তাহলে প্রথম ডায়নাস্টি যদি হর্ষঙ্ক হয়, তাহলে লাস্ট ডায়নাস্টি কোনটা? মৌর্যদের সাকসেসর হিসেবে কারা রুল করছে? মৌর্যদের সাকসেসর হিসেবে শুঙ্গরা রুল করছে। পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথ মৌর্যকে হত্যা করে সিংহাসনে বসবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং লাস্ট ডায়নাস্টি কাম্ব। কাম্ব ডায়নাস্টির লাস্ট রুলার যে আছেন তিনি হচ্ছেন সুশর্মন। এই সুশর্মনকে পরাজিত করে শিমুক দক্ষিণ ভারত থেকে মগধের পাওয়ারটাকে এন্ড করছে। এইটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব, মৌর্য ডায়নাস্টির পর আমরা দেখব যে শুঙ্গ কাম্বর পরে ভারতবর্ষে আসছে কুষাণ। এবারে সমগ্র উত্তর ভারতটাকে আমরা যদি দেখি, সমগ্র উত্তর ভারতটাকে যারা ইউনাইটেড করেছে তারা হচ্ছে নন্দ, মহাপদ্ম নন্দ। এটাই অ্যান্সার হবে। ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার ইন নর্থ ইন্ডিয়া যদি বলে তাহলে আমরা এক্ষেত্রে অ্যান্সারটা নেব মহাপদ্ম নন্দ। এবারে উত্তরের সঙ্গে সঙ্গে দক্ষিণটাকেও যদি আমরা ধরি তাহলে অ্যান্সারটা নেব সিএম চন্দ্রগুপ্ত মৌর্য। এবারে আমাদের প্রশ্ন যদি করে কোন রুলার বা কারা ভারতীয় ডায়নাস্টি যারা সেন্ট্রাল এশিয়ায় সবথেকে বড় জায়গাটা দখল করেছিল, সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে কুষাণ। কুষাণরাও সেন্ট্রাল এশিয়া থেকে আসছে। সেন্ট্রাল এশিয়ায় সবথেকে বড় ডায়নাস্টি ভারতীয়দের মধ্যে যদি কোনো ডায়নাস্টি হয় তাহলে কুষাণ। এদেরও আর্যরা যেখান থেকে আসছে, কুষাণদেরও অরিজিনাল ল্যান্ড সেটাই সেন্ট্রাল এশিয়া। এরা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার ইউচি জাতিভুক্ত। এখানকার ফাউন্ডার হিসেবে আমরা যাকে নেব সেটা হচ্ছে কুজুল কথফিস, এবং গ্রেটেস্ট রুলার হিসেবে আমরা নেব কনিষ্ক। লাস্ট রুলার হিসেবে আমরা যাকে নেব সেটা হচ্ছে এই বাসুদেব টু বা দ্বিতীয় বাসুদেব। বাসুদেব দ্বিতীয় বাসুদেব হচ্ছে লাস্ট রুলার। তাহলে আমাকে যদি প্রশ্ন করে যে এখানে যেরকম প্রশ্ন করে গ্রেটেস্ট রুলার কনিষ্ক, এটা আমার ইম্পর্টেন্ট। এর সাকসেসর হিসেবে সিংহাসনে কে বসছে? হুবিস্কো। লাস্ট রুলার বাসুদেব টু বা দ্বিতীয় বাসুদেব। আর লাস্ট পাওয়ারফুল কুষাণ রুলার যদি বলে তাহলে বাসুদেব প্রথম। এর মাঝখানেও অনেক রুলার আছে, কিন্তু আমাকে যেটা খেয়াল রাখতে হবে এই কুষাণ ডায়নাস্টিটাই ভারতবর্ষে আমরা যদি দেখি মাইলস্টোন হিসেবে ভারতীয় ডায়নাস্টিগুলোকে দেখি, তাহলে প্রথম হচ্ছে মৌর্য, তারপরে কুষাণ, তারপরে আসবে গুপ্ত। এই জায়গাগুলোতে আমরা খেয়াল রাখবো মৌর্য ডায়নাস্টি সবসময় বিসিতে হবে, কুষাণ ডায়নাস্টি 78 এডিতে হবে। 8 এডির আগে থেকেই হবে, কারণ কনিষ্কের পিরিয়ড হচ্ছে এটা। তার আগে ভীমা কথফিস, কুজুল কথফিস বা কথফিসেস 1, কথফিসেস 2 এরা রুল করছে। তাই এই কুষাণ পিরিয়ডের পর আমরা দেখতে পাবো গুপ্ত পিরিয়ড। এদের ক্যালেন্ডারটা দেখব 320 এডি। এটা হচ্ছে ক্রনোলজিক্যাল অর্ডার, অর্থাৎ মগধের যে ডায়নাস্টিগুলো রয়েছে মৌর্য থেকে আরম্ভ করে যা হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কাম্ব, এরা প্রত্যেকে বিসিতেই ডেভেলপ করবে। এরা কখনো এডিতে যাবে না। তাহলে বিসি থেকে এডিতে কনভার্ট করছে যারা, তারা হচ্ছে কুষাণ, এবং কুষাণদের পরবর্তীকালে যারা আসছে তারা হচ্ছে গুপ্ত। সেক্ষেত্রে 3টে প্রশ্ন। ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার ইন নর্থ ইন্ডিয়া যদি বলে তাহলে আমরা অ্যান্সার নেব এমএন মানে মহাপদ্ম নন্দ। ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার ইন ইন্ডিয়া যদি বলে তাহলে নেব চন্দ্রগুপ্ত মৌর্য। আর সেন্ট্রাল এশিয়ায় ভারতের সবথেকে বড় ডায়নাস্টি যদি বলে সেটা নেব আমরা কুষাণ, এবং কুষাণদেরও অরিজিনাল হোমল্যান্ড হচ্ছে সেন্ট্রাল এশিয়া। এই পয়েন্টটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে বিসি থেকে এডিতে কনভার্ট হচ্ছে, মৌর্যদের ডায়নাস্টির এন্ডের পর ভারতবর্ষে কতগুলো বিদেশি জাতি ডেভেলপ করবে সেটা হচ্ছে গ্রিক, শক, কুষাণ। কিন্তু
প্রথম যারা মৌর্যদের পরে প্রথম বিদেশি জাতি হিসেবে যারা প্রথম ভারতে ডেভেলপড হবে সেটা হচ্ছে গ্রিক। এইটা তোমাকে মনে রাখতে হবে জিএসকে। এবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে পিরিয়ডটা আমরা দেখলাম গ্রিক, শক, কুষাণ, এরা সবাই বিসি থেকে এডিতে কনভার্ট হবে। এরপরে আমাদের খেয়াল রাখতে হবে যখনই এডিতে যাচ্ছে তখন ইনফরমেশান বেশি, বিসিতে ইনফরমেশান অনেক কম রয়েছে। এখানে কখনোই তুমি দেখতে পাবে না যে চন্দ্রগুপ্ত মৌর্য 1, 2, 3, 4 দেখতে পাবে না, কিন্তু যখনই এডিট ডাইনাস্টিগুলো যাবে সেখানে কিন্তু 1, 2 দেখতে পাবে। কুষাণ ডাইনাস্টি আছে, কনিষ্ক 1, কনিষ্ক 2, বাসুদেব 1, বাসুদেব 2। গুপ্ত ডাইনাস্টিতে থাকবে চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2। এর কারণ হচ্ছে এটা, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবে। বিসির ডাইনাস্টিগুলোতে কিন্তু 1, 2, 3, 4 সচরাচর পাওয়া যায় না। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে মৌর্য ডাইনাস্টিটা রয়েছে, মৌর্য ডাইনাস্টি যদি পোস্ট মৌর্য পিরিয়ড বলি তাহলে মৌর্য ডাইনাস্টির পর, তার মানে মৌর্য ডাইনাস্টির পরে পোস্ট মৌর্য মগধে শুঙ্গ এবং কাম্ব আছে। কুষাণরাও কিন্তু পোস্ট মৌর্য ডাইনাস্টি, গ্রিক, শক এরাও কিন্তু পোস্ট মৌর্য ডাইনাস্টি। এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খেয়াল রাখবো যে 1665 আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পুরন্দরের চুক্তি। এই পুরন্দরের চুক্তিটা জয়সিং হচ্ছে ঔরঙ্গজেবের সেনাপতি, আর মানসিং হচ্ছে আকবরের সেনাপতি, জয়সিং হচ্ছে ঔরঙ্গজেবের সেনাপতি। তার মানে পুরন্দরের চুক্তিটা শিবাজি ভার্সেস ঔরঙ্গজেব হবে, যদি না থাকে জয়সিংও অ্যান্সার হতে পারে প্রথম, এটা খেয়াল রাখতে হবে। এবং ঔরঙ্গজেবই জিজিয়া করটা হিন্দুদের ওপর পুনঃপ্রতিষ্ঠিত করবে। 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ যখন ভারত আক্রমণ করবে তখন ভারতে মুঘল সম্রাট হচ্ছে মোহাম্মদ শাহ, এটা মনে রাখবে। আর এরপর থেকে কর্ণাটকের যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, ইউরোপিয়ানরা ভারতবর্ষে আসবে। ইউরোপিয়ানদের ভারতবর্ষে আসার যে মনে রাখা যেটা, প্রথমে আসবে পর্তুগিজ, তারপরে আসবে ডাচ, তারপরে আসবে ইংল্যান্ড, তারপরে আসবে ড্যানিশ, তারপরে আসবে ফ্রান্স। এবারে এই পর্তুগিজরা প্রথমে আসছে, তারপরে আসছে ডাচ, তারপরে ইংল্যান্ড, তারপরে ড্যানিশ, তারপরে ফ্রান্স। তার মানে প্রথমে পর্তুগিজদের সঙ্গে যুদ্ধ হবে, তারপরে ডাচ, তারপরে লাস্টে হবে ফ্রান্সের সঙ্গে। ফ্রান্সের সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে সেটা কর্ণাটকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যুদ্ধ। ফাইনালি তৃতীয় যুদ্ধ চলার সময় বন্দিবাসের যুদ্ধে ব্রিটিশরা ফ্রান্সদের ফাইনালি পরাজিত করবে। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। পর্তুগিজদের পরাজিত করবে ব্যাটেল অফ সোয়ালিহোল, ডাচদের ব্যাটেল অফ বিদোরা, ড্যানিশরা কোম্পানিটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিক্রি করে দেবে এবং ফ্রান্স ফাইনালি বন্দিবাসের যুদ্ধে পরাজিত হবে এবং প্যারিসের চুক্তির মাধ্যমে ফ্রেঞ্চ অ্যাম্বিশনটা ভারতবর্ষে এন্ড হবে। এবারে ফ্রেঞ্চ অ্যাম্বিশনটা যিনি দেখবেন তিনি ডুপ্লেক্স, এবং যার সময় ফ্রেঞ্চ অ্যাম্বিশন এন্ড হবে তিনি হচ্ছেন লালি, কাউন্ট দ্য লালি। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা থেকে আমরা ন্যাশনাল মুভমেন্টে ঢুকে যাচ্ছি। এরপরে হচ্ছে পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে পরাজিত করবে। বন্দিবাসের যুদ্ধে আয়ারকুটের কাছে লালি পরাজিত হবে। পানিপথের তৃতীয় যুদ্ধে 1761, তার মানে পানিপথের 3টো যুদ্ধ আছে। 1526 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করবে। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করবে এবং 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করবে এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজরা শাহ আলম, সুজাউদ্দৌলা এবং মীর কাসিমকে পরাজিত করবে। যদিও এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাটকে, সেটা মীর কাসিমের সঙ্গে লড়াই হলো, এই সময় মির্জাফরকে নবাব হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরাই অ্যাপয়েন্টেড করে দিয়েছিল। সেই জন্য বক্সারের যুদ্ধ যখন হবে তখন মীর কাসিমের সঙ্গে হবে, কিন্তু এই যুদ্ধ চলাকালীন বাংলার নবাবকে এটা যদি প্রশ্ন করে তাহলে সেটার অ্যান্সার হবে মির্জাফর। এই পয়েন্টটা অবশ্যই খেয়াল রাখবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বক্সারের যুদ্ধের পর 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তির ফলে বাংলা, বিহার, উড়িষ্যাকে দেওয়ানি মঞ্জুর করবে যিনি,
তিনি হচ্ছেন দ্বিতীয় শাহ আলম। এই দ্বিতীয় শাহ আলম দেওয়ানিটা দিচ্ছেন এবং রবার্ট ক্লাইভ এই কারণে দেওয়ানি লাভের সময় থাকবেন। অর্থাৎ আমাদের প্রশ্ন দুটো, পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ থাকছে, দেওয়ানি লাভের সময় রবার্ট ক্লাইভ থাকছে। এই কারণে বাংলার গভর্নর হিসেবে দুবার অ্যাপয়েন্টেড যিনি হচ্ছেন তিনি হচ্ছেন ক্লাইভ। আর বাংলায় দুবার যে নবাব হচ্ছে সে হচ্ছে মির্জাফর। বক্সারের যুদ্ধের আগে এবং পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হচ্ছে মির্জাফর। তাহলে দুবার নবাব হয়েছিলেন মির্জাফর আর দুবার গভর্নর হয়েছিলেন রবার্ট ক্লাইভ। এই পয়েন্টটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটারই ইংরাজি রয়েছে। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে বাংলায় দ্বৈত শাসন। এই পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট, এটাই দ্বৈত শাসনের পিরিয়ড। 8 বছর হয়েছিল, 65টাকে ক্রাউন করবে। স্টার্ট করছে ক্লাইভ, তুলে দিচ্ছে ওয়ারেন হেস্টিংস। এইটা ইম্পর্টেন্ট। এবারে অ্যাংলো মহীশূর ওয়ারটা স্টার্ট হচ্ছে প্রথম, এখানে এটা খেয়াল রাখবে। 1770 সালে বাংলায় দুর্ভিক্ষ, যেটা হচ্ছে 76-এর মন্বন্তর নামে পরিচিত। 1784 খ্রিস্টাব্দে দ্বিতীয় যুদ্ধের পর ট্রিটি অফ ম্যাঙ্গালোর সাইন হবে টিপু সুলতানের সঙ্গে এবং 1792 সালে ইংরেজদের সঙ্গে শ্রীরঙ্গপত্তনমের চুক্তি স্বাক্ষরিত হবে। তো দুটোই খুব ইম্পর্টেন্ট। ট্রিটি অফ ম্যাঙ্গালোরও পরীক্ষায় আসে, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনমও পরীক্ষায় আসে। এই টিপু সুলতানের সঙ্গে শ্রীরঙ্গপত্তনমের চুক্তি কত সালে হচ্ছে সেটা আমাদের প্রশ্ন করে। নেক্সট আমরা খেয়াল রাখব 1799 খ্রিস্টাব্দে ওয়েলেসলির সময় টিপু সুলতানের পতন হবে। তার মানে টিপু সুলতান ফাইনালি যার সময় হারছে সেটা হচ্ছে ওয়েলেসলি। আর ওয়েলেসলির পিরিয়ডেই ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হবে। ফোর্ট উইলিয়াম কলেজ আর ফোর্ট উইলিয়াম এক নয়, এর ঠিক 100 বছর আগে 1700 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম তৈরি হবে কলকাতায়। কলেজটা তৈরি হবে, ফোর্ট উইলিয়াম কলেজটা তৈরি হবে ওয়েলেসলির সময়। 1802 সালে পেশোয়ারের সঙ্গে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হবে। এই বেসিনের চুক্তির মাধ্যমে পেশোয়া অধীনতামূলক মিত্রতা মেনে নেবে। এরপরে আমরা দেখব যে দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার। দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ারে যার সময় হবে সেটা হচ্ছে লর্ড হেস্টিংস। এই লর্ড হেস্টিংসই লর্ড হেস্টিংস নয়, এই পিরিয়ডটা হচ্ছে দ্বিতীয় যুদ্ধটা যখন হচ্ছে তখন হচ্ছে লর্ড ওয়েলেসলি। এনার পিরিয়ডে দ্বিতীয় যুদ্ধ, আর তৃতীয় যুদ্ধটা যখন হচ্ছে তখন হচ্ছে লর্ড হেস্টিংস। এই পিরিয়ডে মারাঠা রাজ্যটা দখল করে নেবে ব্রিটিশরা। এটাও তোমাকে মনে রাখতে হবে। আর এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিন্ডারি। এই পিন্ডারি হচ্ছে মারাঠা সোলজার এবং এই মারাঠা পিন্ডারিদেরকে দমন করে, এটাও অ্যান্সার হবে লর্ড হেস্টিংস। এই পয়েন্টটা অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় কলকাতায় 1835 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 45-46-এর সময় ভারতবর্ষের লাস্ট স্টেট যেটা ব্রিটিশরা যুদ্ধ করে দখল করবে সেটা হচ্ছে পাঞ্জাব। এই পাঞ্জাবের সঙ্গে দুটো যুদ্ধ হবে। প্রথম যুদ্ধটা 45-46 হার্ডিঞ্জ ওয়ানের সময় লাহোরের চুক্তির মাধ্যমে এটা এন্ড হবে। আর দ্বিতীয়টা 48-49-49-এ লর্ড ডালহৌসি পাঞ্জাব দখল করে নেবে। আর 1849ও লর্ড ডালহৌসির পিরিয়ডে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয়, যেটা বেথুন স্কুল হিসেবে পরিচিত, সেটা প্রতিষ্ঠিত হবে। বাংলায় এটাই প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় হিসেবে পরিচিত। এখানে এগুলো আমাদের প্রশ্নে আসে। এরপরে মনে রাখতে হবে লর্ড ডালহৌসির পিরিয়ডেই 1853-তে বম্বে থেকে থানে আমাদের রেলপথ চালু হবে। লর্ড ডালহৌসির পিরিয়ডেই আমরা সাঁওতাল বিদ্রোহ দেখতে পাবো এবং 1856 সালে লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে অযোধ্যা দখল করে নেবে। 57 থেকে 59 এই পিরিয়ডটায় সিপাই বিদ্রোহ হবে। সিপাই বিদ্রোহটা যার সময় হবে সেটা হচ্ছে লর্ড ক্যানিং। এই স্টার্টিং ডেটা হিসেবে আমরা 10th মে এর স্টার্টিং ডে হিসেবে ধরব, সিপাই বিদ্রোহের স্টার্টিং ডে। এরপরে আমরা দেখব 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করবে। 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হবে লর্ড লিটনের সময়। এটা অবশ্য তুলে দেবে লর্ড রিপন।
1979 খ্রিস্টাব্দে থিওসফিক্যাল সোসাইটি আমেরিকায় তৈরি হয়ে যাবে। এটা ভারতে আসার পরে আদিয়ার মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটি স্থাপিত হবে মাদ্রাজে, এটা ভারতে। কিন্তু থিওসফিক্যাল সোসাইটিও 1875 খ্রিস্টাব্দে আমেরিকার নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হবে এবং 1883 সালে কলকাতায় প্রথম সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এস.এন. ব্যানার্জির নেতৃত্বে ন্যাশনাল কনফারেন্সে এর মাধ্যমে। এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে জাতীয় কংগ্রেসের অধিবেশনই ভারতের প্রথম জাতীয় সম্মেলন নয়। ভারতের জাতীয় সম্মেলন প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে কলকাতায়। এই কলকাতায় হওয়ার ফলে এটা অর্গানাইজ করছে এস.এন. ব্যানার্জি, যিনি এটা অর্গানাইজ করছেন। দুবার সভা করবে, একটা 83, দ্বিতীয়টা 85। তাই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে এস.এন. ব্যানার্জি উপস্থিত থাকবেন না। এরপরে যেটা দেখব 83-84 এই পিরিয়ডটায় ইলবার্ট বিল বিতর্ক হবে। ইলবার্ট বিলটা হচ্ছে ভারতীয়দের বিচার ব্যবস্থা ইউরোপীয়দের ট্রায়ালে নামার পারমিশন। এটা ভারতীয়দের পক্ষে এটা চালু হবে রিপনের সময় এবং ইউরোপিয়ানদের সংঘবদ্ধ আন্দোলনের ফলে ইলবার্ট বিল তুলেও নেওয়া হবে। তো যাই হোক, ইলবার্ট বিল কন্ট্রোভার্সির এগেনস্টে যাবে ভারতীয়রা ইলবার্ট বিলের পক্ষে, এবং এই ইলবার্ট বিল কন্ট্রোভার্সিটাও রিপনের পিরিয়ডে হয়েছিল, এটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে 1885-তে বোম্বে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সভাপতি ডব্লিউ.সি. ব্যানার্জি, এটা মনে রাখতে হবে। রামকৃষ্ণ মিশন যেটা 1896 এবং 97 দুটো যদি থাকে 97 নেব, কারণ 96 প্রতিষ্ঠিত হয়েছিল, ট্রাস্টি হয়েছিল 97 সালে। সেই কারণে রামকৃষ্ণ মিশনের ট্রাস্টি হওয়ার যে সালটা সেটাই আমাদের প্রথমে অ্যান্সার হওয়া উচিত, এবং দুটোরই ফাউন্ডার নেব স্বামী বিবেকানন্দ। তারপরে যেটা হবে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ, রবার্ট ক্লাইভ 1905 সালে। এর সময় লর্ড কার্জনের ডিভাইড অ্যান্ড রুল পলিসির যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকেই মুসলিম লীগ তৈরি হবে লর্ড মিন্টোর পিরিয়ডে এবং লর্ড হার্ডিঞ্জ-টুয়ের পিরিয়ডে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হবে এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে। এই পয়েন্টগুলো তোমাকে একই সঙ্গে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড রাওলাট আইন পাস করে এবং এই রাওলাট আইনের এগেনস্টেই যেটা হয় সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডটা হয় 13ই এপ্রিল 1919 রাওলাট আইনের বিরুদ্ধে। এরপরে আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের পাওয়ারটাকে অ্যাবলিশ করে দেওয়ার ফলে খিলাফত আন্দোলন শুরু হয়। এই খিলাফত আন্দোলন ভারতেও স্টার্ট হবে। আলী ব্রাদার্স, লিয়াকত আলী, শৌকত আলী করবে ভারতে। তারপরেই হবে নন কোঅপারেশন মুভমেন্ট গান্ধীর 1920 থেকে 22, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। নন কোঅপারেশন মুভমেন্ট চলাকালীন ভারতে যে কৃষক বিদ্রোহ হচ্ছে সেটা মোপলা বিদ্রোহটা হচ্ছে কেরালার মালাবার কোস্টে, এটা খেয়াল রাখতে হবে। এবারে মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে 1927 সালে সাইমন কমিশন গঠন হবে লন্ডনে। এটা 28-এ ভারতে আসবে এবং ভারতে কনস্টিটিউশনাল রিফর্মের জন্য এই সাইমন কমিশন তৈরি হবে, যেখানে কোনো ভারতীয় না থাকার কারণে ভারতীয়রা এই সাইমন কমিশনকে প্রত্যাখ্যান করবে। অর্থাৎ এই প্রশ্নটা দেয়, যাকে দিয়ে প্রশ্ন করবে উত্তরটা তাকে দিয়েই নেবে। ভারতীয়রা কেন প্রত্যাখ্যান করেছিল? ভারতীয় সদস্য নেই। মুসলিম লীগ কেন প্রত্যাখ্যান করেছিল? মুসলিমদের কোনো সদস্য নেই। কংগ্রেস কেন প্রত্যাখ্যান করেছিল? কংগ্রেসের কোনো সদস্য নেই। এই বিষয়গুলো অবশ্য দেখে উত্তরটা করবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভগৎ সিং। 1929 সালে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত বিধানসভায় বোমা ফেলেন, মানে দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা ফেলেন। কে ফেলেন? ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। এবারে যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যখন ফাঁসি হচ্ছে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, বটুকেশ্বর দত্তের ফাঁসি হচ্ছে না, কারণ এনাকে রয়্যাল উইটনেস বানিয়ে নেওয়া হয়েছিল, সেই কারণে। এবারে কংগ্রেস 31শে ডিসেম্বর, মানে 1929 সালে 31শে ডিসেম্বর পূর্ণ স্বরাজ যে দাবি করে বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের ডিমান্ড করে 1929 সালেই। সেই কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে জওহরলাল নেহেরু।
এই কংগ্রেসেই আইন অমান্য আন্দোলনকে গ্রহণ করা হয় এবং 1930 সালে গান্ধীজি ডান্ডি মার্চ স্টার্ট করেন। এইটাও তোমাকে খেয়াল রাখতে হবে, যে ডান্ডি মার্চটা 1934 সালে উইথড্রল করে নেয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে 1940 সালে মুসলিম লীগ লাহোর অধিবেশনে, মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাবটাকে পাস করে। 1941 সালে সুভাষচন্দ্র বসু ভারত থেকে জার্মান চলে যান, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। 1942 সালে মার্চ মাসে ক্রিপস প্রস্তাব নিয়ে ভারতে আসেন এবং কংগ্রেস ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করলেই ভারত ছাড়ো আন্দোলন স্টার্ট হয়। এই ভারত ছাড়ো আন্দোলন 8 আগস্ট কংগ্রেস দ্বারা পাস হয় ওয়ার্ধাতে এবং ভারত ছাড়ো আন্দোলনটা স্টার্ট হয় বম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক থেকে। এই ক্ষেত্রে ভারত ছাড়ো আন্দোলনের যত নেতা রয়েছে, যেমন মহাত্মা গান্ধী, আগা খান প্যালেসে তাকে নজরবন্দি করে রাখা হয় এবং মৌলানা আজাদকে বাঁকুড়া জেলে বন্দি করে রাখা হয় এবং জওহরলাল নেহেরুকে আলামোর জেলে বন্দি করে রাখা হয়। তো এই কারণে যারা লিডার রয়েছে, তারা পপুলার লিডার, তারা সবাই জেলে রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের জন্যে। সেই কারণে ভারত ছাড়ো আন্দোলনটাকে লিডারলেস মুভমেন্ট বলে। এই মুভমেন্টটা যখন হচ্ছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই সময় ভারত গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতা করছে না বলে গভর্নমেন্ট কংগ্রেসকে ব্যান্ড করে দেয়। এই সময় আন্ডারগ্রাউন্ড থেকে এই মুভমেন্টটার নেতৃত্ব দিচ্ছে অরুণা আসফ আলী। সেই জন্য অরুণা আসফ আলীকে হিরোইন অফ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের হিরোইন হিসেবে গান্ধী অভিভূত করেন। তো আন্ডারগ্রাউন্ড থেকে যে আন্দোলনটা নেতৃত্ব দেবে সেটা হচ্ছে অরুণা আসফ আলী। অরুণা আসফ আলী বম্বের গোয়ালিয়র ট্যাঙ্কে ভারতের পতাকা উত্তোলন করবেন। এটাও কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন, এটাকে একটু কেয়ার করবে। নেক্সট হচ্ছে যে ভারতবর্ষে ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে কিন্তু পাকিস্তান প্রস্তাবটাকে গ্রহণ করা হয়নি। ভারতকে 3টে সেকশানে ভাগ করা হচ্ছে ABC ক্যাটাগরিতে। তো সেখানে পাকিস্তান প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তার মানে তোমাকে যেটা মনে রাখতে হবে, এই 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান, এটাই হচ্ছে লাস্ট ব্রিটিশ এফোর্ট অফ ইউনাইটেড ইন্ডিয়া। ভারতীয় যে ধারণা সেটা কিন্তু এর আগে যে কমিশনগুলো ভারতে এসছে, সাইমন কমিশন হতে পারে, ক্রিপস প্রপোজাল হতে পারে, ক্যাবিনেট মিশন হতে পারে, কেউ অ্যাকসেপ্ট করেনি। এটা প্রথম অ্যাকসেপ্ট করবে মাউন্টব্যাটেন প্ল্যান। লর্ড মাউন্টব্যাটেন প্ল্যানের পরিকল্পনার মাধ্যমে, যেটা 3 জুন প্ল্যান, এটাই পার্টিশন অফ ইন্ডিয়াটাকে অ্যাকসেপ্ট করে এবং 1947 সালের 15ই আগস্ট আমরা এবং 14ই আগস্ট পাকিস্তান ভারতের স্বাধীনতা দিবস পালন করে। কিন্তু তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, পাকিস্তান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের মাধ্যমে পাকিস্তান তৈরি হয়নি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের মাধ্যমে পাকিস্তান তৈরি হয়েছে। তাহলে যে আইনের মাধ্যমে পাকিস্তান তৈরি হয়েছে সেই আইনেই ভারত ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি, ওরা 14ই আগস্ট পালন করে, এটাই পার্থক্য, অন্য কোনো পার্থক্য নেই। নেক্সট আমরা দেখব যে স্বাধীনতার পর 47 থেকে 64 এই লংগেস্ট ডিউরেশন ভারতের প্রাইম মিনিস্টার যদি বলে তাহলে সেটা হচ্ছে জওহরলাল নেহেরু। এই পিরিয়ডটা কেউ টপকাতে পারেনি। তো 1948 সালেই 30শে জানুয়ারি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে দিল্লির বিড়লা হাউসে গুলি করে হত্যা করবে এবং এই সময় গান্ধীর যে লাস্ট উক্তি ছিল সেটা হচ্ছে হে রাম। এবং গান্ধী যেহেতু মাইনরিটি রক্ষাকারী হিসেবে পরিচিত, সেই জন্যে এনাকে হত্যা করা হয় এবং নাথুরাম গডসে 30শে জানুয়ারি শুক্রবার হত্যা করেন। সেটাও খেয়াল রাখতে হবে। 1949 সালে ভারতবর্ষের নতুন সংবিধান গৃহীত হয় এবং স্বাক্ষরিত হয় 26শে নভেম্বর। এটা ইমপ্লিমেন্ট হয় 1950 সালের 26শে জানুয়ারি। তার মানে অ্যাডপ্টেড হচ্ছে 26শে নভেম্বর 1949, ইমপ্লিমেন্ট হচ্ছে 26 জানুয়ারি। এবারে 26 জানুয়ারিতে কেন হচ্ছে
এটা আমাদের প্রশ্ন যদি করে তাহলে আমরা খেয়াল রাখবো 26 জানুয়ারি বিফোর ইন্ডিপেন্ডেন্ট 1930 26 জানুয়ারি আমরা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবস পালন করেছি। সেই কারণেই 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। নেক্সট আমরা দেখব যে 1950 খ্রিস্টাব্দে ওই ইমপ্লিমেন্ট হওয়ার ফলেই ভারতবর্ষ প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়, নতুন সংবিধান বলবৎ হয় 26শে জানুয়ারি। এক্ষেত্রেও তোমাকে মনে রাখতে হবে প্রথম প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদই একমাত্র প্রেসিডেন্ট যিনি পরপর দুবার প্রেসিডেন্ট হয়েছিলেন, বাদবাকি সবাই একবার। এবং রাইসিনা হিলসে যেটা প্রেসিডেন্ট ভবন, প্রথম প্রেসিডেন্ট হিসেবে যিনি থাকছেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কিন্তু প্রথম ভারতীয় হিসেবে যিনি থাকছেন তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এই পয়েন্টটাকে দেখে উত্তর করবে। এবং 1950 সালে পরিকল্পনা কমিশন গঠন হয়, 51তে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, সব জওহরলাল নেহরুর পিরিয়ডে। 52তে প্রথম সাধারণ নির্বাচন হয়। এই নির্বাচনটা 51 থেকে 52 পর্যন্ত হয়েছিল। এটাই হচ্ছে সব থেকে অনেক দিন ধরে চলা ভারতের প্রথম নির্বাচন। প্রথম নির্বাচনটাই সব থেকে বেশি দিন ধরে চলেছিল। এবং এখানেও ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়, এটাও খেয়াল রাখবে জওহরলাল নেহরুর পিরিয়ডে। এরপরে আমরা দেখব কতগুলো গভর্নর, যেমন হচ্ছে বাংলার প্রথম গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ। এনার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বরটা। 2 নম্বরের যে প্রথম, অর্থাৎ বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, তিনিই হবেন লাস্ট গভর্নর অফ বেঙ্গল। এটা তোমাকে মনে রাখতে হবে। ভারতের প্রথম গভর্নর জেনারেল বেন্টিং, ইনি হবেন লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এটা মনে রাখতে হবে। লর্ড ক্যানিং যদি ফার্স্ট ভাইসরয় হয়, ইনি হবেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই পয়েন্টটা তোমাকে খেয়াল রাখতে হবে। এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। তাহলে লাস্ট ভাইসরয় যদি বলে তাহলে মাউন্ট ব্যাটেন ছাড়া কেউ হবে না, কারণ যতদিন ভাইসরয় ডেজিগনেশনটা থাকবে ততদিন ভারতবর্ষ পরাধীন। এবারে স্বাধীনতার পর প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মাউন্ট ব্যাটেন, লাস্ট গভর্নর জেনারেল হচ্ছেন সিআর গোপালাচারী। এই পয়েন্টগুলো একটু ভালো করে দেখে যাবে, তাহলে যা প্রশ্ন করবে তুমি অ্যান্সার দিতে পারবে। নেক্সট দেখো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গভর্নর থেকে কতগুলো প্রশ্ন করে, সেটা হচ্ছে 1765 থেকে 72। এই পিরিয়ডটাকেই আমরা বলবো দ্বৈত শাসন, যেটা রবার্ট ক্লাইভ ইন্ট্রোডিউস করেছে। স্টার্ট হয়েছিল রবার্ট ক্লাইভ, এন্ড হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময়। এবারে ওয়ারেন হেস্টিংসের সময় 1780 সালে আমরা দেখব ভারতবর্ষের প্রথম আধুনিক মাদ্রাসা কলকাতা মাদ্রাসা তৈরি হবে। এবং ওই সালেই ভারতবর্ষের প্রথম সংবাদপত্র জেমস আগাস্টাস হিকির প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট পাবলিশড হবে। কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় এবং ভারতে ব্রিটিশ ক্ষমতা অর্জনের জন্য অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলির সময় 1798 সালে শুরু হবে এবং অধীনতামূলক মিত্রতা নীতি অনুসারে প্রথম যে রাজ্যটা ব্রিটিশ দখল করবে সেটা হচ্ছে নিজাম অফ হায়দ্রাবাদ। এবারে চার্লস মেটক্যাপকে আমরা বলি লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট এগুলো ইংরাজিতে আছে, এটা দেখে নেবে। এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে ভেলোরে সিপাহী বিদ্রোহ, মানে 1857 সালে সিপাহী বিদ্রোহের আগে কি সিপাহী বিদ্রোহ হয়েছিল? হ্যাঁ হয়েছিল 1806 সালে ভেলোরের সিপাহী বিদ্রোহ, এটাই ভারতের প্রথম সিপাহী বিদ্রোহ। 1809 সালে রঞ্জিত সিংয়ের সঙ্গে অমৃতসরের চুক্তি। 1814 থেকে 16 এই পিরিয়ডের সময় ইঙ্গো নেপালি যুদ্ধ, মানে এই পিরিয়ডটা হচ্ছে লর্ড হেস্টিংসের সময়। 1816 সালে সগৌলি চুক্তির মাধ্যমে নেপালের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হবে। এবং এক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে যে আমাদের কলকাতায় যে স্মৃতিসৌধটা রয়েছে সেই স্মৃতিসৌধটা এই অ্যাংলো নেপালি যুদ্ধের পর তৈরি হয়েছে। সেই স্মৃতিসৌধটার নাম হচ্ছে শহীদ মিনার, এটা খেয়াল রাখবে। বারাসাত বিদ্রোহ মানেই এটা হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহ। তিতুমিরের বারাসাত বিদ্রোহ মানেই হচ্ছে তোমার বাঁশের কেল্লার লড়াই। 1831 সালে এটা হচ্ছে, এটাও খেয়াল রাখবে। 1843 সালে ভারতীয় দাসত্ব আইন, যেটাকে আমরা স্লেভারি অ্যাক্ট বলি, এই স্লেভারি অ্যাক্টটাকেই আমরা বলি অ্যাক্ট 5 নামে পরিচিত, এটাও খেয়াল রাখবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে
সিপাই মিউটিনি ভেলোর ইংরাজিতে রয়েছে, রঞ্জিত সিং এগুলো রয়েছে, এগুলো একটু দেখে নিও। নেক্সট মনে রাখবে ডকট্রিন অফ ল্যাপস, যেটাকে আমরা বলি সত্য বিলোপ নীতি, এটা লর্ড ডালহৌসি না 1848-এ নেবে ডকট্রিন অফ ল্যাপস, সত্য বিলোপ নীতি, এটাকে আমরা বলি সত্য বিলোপ নীতি। এরপরে যেটা হবে লর্ড ডালহৌসির পিরিয়ডে এটা প্রথম যে রাজ্যটা দখল করবে 1848, সেটা হচ্ছে সাতারা। সাতারা রাজ্যটা প্রথম দখল করবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হবে 1861 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ক্যানিংয়ের পিরিয়ডে, এটা অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট আমরা এইভাবেই এই আলোচনাগুলো করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পরীক্ষাটা দিও, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও, এবং পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর বেছে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আবার কোনো ওয়ান শটে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।